নমস্কার, আপনারা শুনছেন উত্তাল সময়ের ইতিকথা। আজকে শুনবেন পঞ্চদশ পর্ব। মোহনবাসীকে মৃত্যুর হাঁ-মুখ থেকে বাঁচিয়ে পোর্ট ব্লেয়ার থেকে যেদিন বিনয়রা জেফ্রি পয়েন্টে নিয়ে এলো, তার পরপরই নতুন ৩৬টা ডিপি ফ্যামিলিও চলে এসেছে। শেখরনাথ লক্ষ্য করেছেন সেটেলমেন্টের কটা ব্যারাকে আগে আসা উদ্বাস্তুদের সঙ্গেই ওদের রাখা হয়েছে। এতে পুরনো সব উদ্বাস্তুরই যে ভীষণ অসুবিধা হচ্ছে সেটা মুখ ফুটে না বললেও চলে। পরিতোষ বণিককে ডেকে আজ কঠিন গলায় তিনি বললেন, ব্যারাকে কতজন পুরনো রিফিউজি ছিল? 517 জন। বুড়া ধুরা পোলাপান হগল মিলাইয়াই 517। এতগুলো মানুষকে ঠাসাঠাসি করে 5টা ব্যারাকে ঢুকিয়েছ। নতুন যে 36টা ফ্যামিলি এসেছে তাদের সব শুদ্ধ মেম্বার কত? 172 জন। হিসেবে তো দেখছি কোনো গোলমাল নেই। ব্যারাকে যে পুরনো উদ্বাস্তুরা কষ্ট করে থাকে তাতেই তাদের দম আটকে আসে, একটা ছুঁচ ফেলার জায়গা পর্যন্ত নেই। তার মধ্যে আবার 172 জনকে ঢুকিয়েছ। তা রিফিউজিদের তুমি কি মনে করো, হ্যাঁ? আর তোমার কর্তারাই বা কী মনে করে? পোকামাকড়? অন্ধকূপ হত্যার মতন একটা কাণ্ড ঘটাতে চাও নাকি? পরিতোষ চুপ। শেখরনাথ বলেই যাচ্ছিলেন, এতগুলো মানুষ মেনল্যান্ড থেকে আসছে, এই খবরটা তোমাদের তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, নাকি হয়নি? হয়েছে। তাহলে তাদের থাকার জন্য আগে থেকে কেন ব্যবস্থা করনি? পরিতোষের কোনো উত্তর নেই। এদিকে শেখরনাথ ধমকেই কথা বলছিলেন। এবার তার সুর আরও চড়ল। বিশু আর অন্য অফিসাররা তো সবই জানে। তারা তোমাদের বলেনি যে নতুন ফ্যামিলিগুলোর থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করে রাখতে? কইছিলেন, কিন্তু কি? মাত্র কয়দিনের মধ্যে ব্যারাক বানানো সম্ভব ছিল না। ভাবছিলাম। কি ভেবেছিলে সেটা কে শুনতে চাইছে? তোমার উপরওয়ালারা উদ্বাস্তু আসার কথা জানিয়েছে, সেই মতো তাদের অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করে রাখবে। এটাই তো তোমার কাজ। সেই জন্যই তো এই সেটেলমেন্টের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এতটুকু বুদ্ধি নেই তোমার? কলকারখানার যন্ত্রপাতি নিয়ে তোমাকে ডিল করতে হয় না। কতগুলো নিরাশ্রয় ভিটেমাটি খুইয়ে আসা মানুষকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে আগে যা চাই তা হলো হিউম্যান কনসিডারেশন, মমতা। আর তুমি কি না নিজের ইনএফিসিয়েন্সির জন্য সাফাই গাইতে শুরু করলে? আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি। অবিরল ভর্ৎসনায় সেঁটিয়ে গিয়েছিল পরিতোষ। কি একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু গলার স্বর ফুটল না। ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। প্রিয়তোষের ম্রিয়মান মুখের দিকে তাকিয়ে হয়তো করুণাই হলো শেখরনাথের। তার কাঁধে একটা হাত রেখে এবার নরম গলায় বললেন, ঠিক আছে, অনেক বকাবকি করেছি, রাগ করো না। সবসময় মনে রেখো যে এই মানুষগুলো কিন্তু সর্বস্ব হারিয়ে ইন্ডিয়াতে এসেছে। দেশ যে স্বাধীন হয়েছে তার জন্য সবচেয়ে বেশি দাম এদেরকেই দিতে হয়েছে। ওরা যাতে এখানে এতটুকু কষ্ট ভোগ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকেই। যাকো সব। শুনেছিলাম এখানে নাকি তাঁবুর সরঞ্জাম রয়েছে। আহা, রইছে। এতক্ষণে ভয়ে অস্বস্তিতে কুঁকড়ে ছিল। এখন মুখ চোখ দেখে মনে হচ্ছে পরিতোষের সেই ভাবটা কেটে গেছে। শেখরনাথ বললেন, যতদিন না নতুন ব্যারাক ট্যারাক তৈরি হচ্ছে তাঁবু খাটানোর ব্যবস্থা করো। আর কটা তাঁবুর মতো মালপত্র আছে? 20-22টা মতন হবে। ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করে দাও। তাঁবুগুলো খাটানো হলে নতুন 36টা ডিপি ফ্যামিলিকে তার ভিতরে রাখা হবে। অন্তত পুরনো ডিপি ফ্যামিলিগুলোর সঙ্গে ঠাসাঠাসি করে তাদের থাকতে হবে না। শেখরনাথের মতো একজন মানুষের কাছ থেকে নতুন বাড়তি একটা দায়িত্ব পেয়ে পরিতোষের হাতে পায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। প্রচণ্ড রাগারাগির পরও তিনি যে তার উপর আস্থা রেখেছেন, এটাই পরিতোষের কাছে বিরাট এক পুরস্কার। বিভাস নতুন উদ্বাস্তুদের জেফ্রি পয়েন্টে পৌঁছে দিয়ে পরদিনই চলে গিয়েছিল। নইলে তাকেই হয়তো এই দায়িত্বটা দিতেন শেখরনাথ। এটা পরিতোষের পক্ষে বিরাট স্বস্তি। নিজের কর্মক্ষমতা সে প্রমাণ না করে ছাড়বে না এখন।
বন বিভাগের কর্মীরা জেফ্রি পয়েন্টের উত্তর পশ্চিম আর পূব দিকে জঙ্গল ফেলিং অর্থাৎ বিশাল বিশাল গাছ কেটে জমি বের করছিল। হাঁক ডাক করে তাদের ডেকে আনলো পরিতোষ। তাছাড়া পুনর্বাসন দপ্তরের কর্মীরা তো ছিলই, এমনকি উদ্বাস্তুদেরও ডাক পড়ল। সবাই জড়ো হলে তাদের তাঁবু খাটানোর কাজেই লাগিয়ে দেওয়া হলো। পরিতোষ ছুটোছুটি করে বিপুল উদ্যমে তদারক করতে লাগলো। আর এদের সকলের ওপরে ছিলেন স্বয়ং শেখরনাথ। 3 দিনের মধ্যে পুরনো উদ্বাস্তুদের ব্যারাকগুলোর গা ঘেঁষে 21টা তাঁবু সারিয়ে দিয়ে মাথা তুলে ফেলল। আন্দামানের দুর্গম বনভূমি ঘেরা এই ভূখণ্ডে যেন ছিন্নমূল মানুষের জন্য 21টা বলমিক। তাঁবু বানানো হওয়া মাত্রই 36টা পরিবারকে সেগুলোর ভেতরে নিয়ে যাওয়া হলো। এই তাঁবুগুলো বিরাট বিরাট, ভেতরে অনেকটা করে পরিসর। 20টা তাঁবুতে 2-3টে করে ফ্যামিলির জায়গা রয়েছে, বাকি 1টায় 4টে ফ্যামিলি। বেশ হাত পা মেলে তারা থাকতে পারল। তাঁবু খাটানোর পর বনবিভাগ আর পুনর্বাসন দপ্তরের কর্মীরা আবার তাদের পুরনো ডিউটিতে ফিরে গেল। আপাতত বিশ্বজিৎদের জন্য নির্দিষ্ট 2টো ঘরের একটায় রয়েছেন শেখরনাথ আর বিনয়, আর পাশের ঘরটায় আছে স্টিল ফটোগ্রাফার নকুল বিশ্বাস। দিন 3 পরের কথা। এখন বেশ রাত হয়েছে। একটা ঘরে দুপাশের দেওয়াল ঘেঁষে 2টো তক্তপোষে বিছানা, শিয়রের দিকে খোলা জোড়া জানলার এই ধারে চেয়ার টেবিল। ঘণ্টাখানেক আগে রাতের খাওয়া চকিয়ে শেখরনাথ বিনয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করে একটা খাটে শুয়ে পড়েছেন। তবে এখনও ঘুমোননি। তার খাট ঘেঁষে ছোট নিচু টেবিলের ওপর কাচের লণ্ঠন চলছে। সেই আলোয় তিনি একটা বই পড়ছেন। রাত্রিরে 1-1.5 ঘণ্টা বই না পড়লে তার ঘুম আসে না। বই পড়াটা তার দীর্ঘকালের প্রিয় অভ্যাস। অবশ্য যতকাল তিনি সেলুলার জেলে কাটিয়েছেন তখন তো বই পেতেন না। আর তাছাড়া সেখানে বই পেলেও সমস্ত দিন হাড় থেঁতো করা খাটুনির পর পড়ার মতো উদ্যম আর থাকতো না। শরীর থেকে সমস্ত এনার্জি নিংড়ে নিয়ে ফের তাকে সেলে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হতো। সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার পর শেখরনাথ আবার তার পুরনো অভ্যাসে ফিরে গেছেন। বিনয় অবশ্য শুয়ে পড়েনি। শিয়রের দিকের বড় টেবিলটার ওপর আরও একটা জোরালো লণ্ঠন জ্বলছে। সেখানে বসে নতুন ভারত কাগজের জন্য প্রতিবেদন তৈরি করেছিল। পোর্ট ব্লেয়ারে মোহনবাসী কর্মকারের চিকিৎসার জন্য যে কটা দিন থাকতে হয়েছে, শেখরনাথ তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলুলার জেলটা দেখিয়েছিল। শুধু কি সেলুলার জেল, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ দিকে সাদিপুরেও তাকে নিয়ে গেছেন শেখরনাথ। সেলুলার জেল আর সাদিপুর নিয়ে শুধু একটা নয়, 7-8 কিস্তির একটা লেখা তৈরি করতে হবে। ফটোগ্রাফার নকুল বিশ্বাস এই 2 জায়গায় প্রচুর ছবি তুলেছে। লেখাটা শেষ হলে তার সঙ্গে ছবিগুলো পোর্ট ব্লেয়ারে বিশ্বজিৎ রাহার কাছে নকুলের হাত দিয়ে পাঠিয়ে দেবে বিনয়। বিশ্বজিৎ সেগুলো পাঠাবেন কলকাতায় নতুন ভারতের চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ীর কাছে। আজ লেখাটা শুরু করেছে সে। এখন কত রাত কে জানে। সামনের খোলা জানলার বাইরে যতদূর চোখ যায় উঁচু উঁচু পাহাড়, সেগুলোর গায়ে 1000 বছরের আদিম অরণ্য। খানিক দূরের সমুদ্র, সমস্ত কিছুই ঝাপসা। মানুষের সারা শব্দ কোথাও নেই। ডান পাশের রিফিউজিদের ব্যারাক এবং তাঁবুগুলো একেবারে নিঝুম। এখানকার মনুষ্য জগৎ ঘুমের আলোকে ডুবে আছে। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড আদৌ নিঃশব্দ নয়। বাঁ দিক থেকে অবিরল সমুদ্র গর্জন ভেসে আসছে। বিনয় টের পাচ্ছে বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ প্রবল আক্রোশে আছড়ে পড়ছে সোনালি বালির সৈকতে। সমুদ্র থেকে ঝোড়ো হাওয়া উঠে এসে জঙ্গলের মহা মহা বৃক্ষগুলোকে নাস্তানাবুদ করে চলেছে। লিখতে লিখতে হঠাৎই অন্যমনস্ক হয়ে পড়ল বিনয়। পোর্ট ব্লেয়ার থেকে জেফ্রি পয়েন্টে ফেরার পর বাবার কথা একবারও ভাবেনি সে। উদ্বাস্তুদের এই সৃষ্টি ছাড়া উপনিবেশে এমন সব কাণ্ড ঘটে গেছে যে ভাবার মতন সময়ও ছিল না। কোনো কার্যকারণ নেই, তবু মনের গোপন এক কুঠুরি থেকে অবনীমোহন এই মধ্যরাতেই বেরিয়ে এলেন। মনের ভাবগতিক বোঝা ভার। কখন কোন দিকে মানুষকে ছুটিয়ে নিয়ে যাবে অনেক সময় আগে থেকে তার সংকেত মেলে না। অবনীমোহনের চিঠি আগেও পেয়েছে বিনয়। এবার পোর্ট ব্লেয়ারে থাকার সময় তার আরও একটা চিঠি এসেছে, আর সেটা বিনয়ের কাছেই আছে। কি ভেবে
খাটের তলা থেকে নিজের সুটকেসটা টেনে এনে সেটার ভিতর থেকে চিঠি বের করে ধীরে ধীরে পড়ে ফেলল। এই নিয়ে 12 পড়া হলো চিঠিটা। বিনয়ের বাবা অবনীমোহন বসু চিরকালই তার কাছে মস্ত এক প্রহেলিকা। প্রথম জীবনেই তিনি কয়েক বছর অধ্যাপনা করেছেন, তারপর হঠাৎই নেমে পড়লেন ব্যবসায়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতা থেকে ঢাকা ডিস্ট্রিক্টের রাজদিয়ায় গিয়ে জমি কিনে চাষবাস শুরু করলেন। খুব বেশি হলে 1.5-2 বছর। তারপর জমি জমা আবাদ ছেড়ে ছুড়ে আসামে গিয়ে চুটিয়ে কিছুকাল কন্ট্রাক্টরি করলেন। মহাযুদ্ধ শেষ হলে কলকাতায় ফিরে এক গুরুর কাছে দীক্ষা নিয়ে মগ্ন হলেন ধর্মে কর্মে। কলকাতায় আর কদিনই বা থাকতেন, মাঝে মাঝেই চলে যেতেন বেনারসে তার গুরুর আশ্রমে। জীবনযাপনে শৃঙ্খলা নেই, নেই ধারাবাহিক কোনো পরিকল্পনা, সম্পূর্ণ খামখেয়ালি একটি মানুষ। স্ত্রী আগেই মারা গিয়েছিলেন, কিন্তু 3টি সন্তান তো ছিল, সুনীতি, সুধা আর বিনয়। তাদের নিয়ে গুছিয়ে গাছিয়ে বাকি দিনগুলো স্বচ্ছন্দেই কাটাতে পারতেন, কিন্তু ঘর সংসারের প্রতি আসক্তি তার ছিল না। সব পিছু টান ছিন্ন করে চিরকালের মতো চলে গেলেন গুরুর আশ্রমে কাশীতে। এত কাণ্ড ঘটানোর পরও বাবাকে বিনয়ের মনে হতো উদার, সহানুভূতিশীল এবং হৃদয়বান। কিন্তু বেনারসে যাওয়ার আগে তার সম্বন্ধে বিনয়ের যাবতীয় ধ্যান ধারণা ভেঙে চুরমার করে দিয়ে গেছেন অবনীমোহন। এখন তিনি মৃত্যুশয্যায়। পৃথিবী থেকে চিরবিদায়ের আগে তার সংস্কার মুক্তি ঘটেছে। ঝিনুকের সঙ্গে অমানসিক নির্মম আচরণের জন্য এখন তিনি অনুতপ্ত। অবনীমোহন লিখছেন, বিনয় যেন যেভাবেই পারে ঝিনুককে খুঁজে বের করে একবার তার কাছে নিয়ে যায়। বিনয় ভাবছে, শেল কালেক্টরদের মোটরবোটটা জেফ্রি পয়েন্টে আসবে আর কদিন পরেই। ওরা বলেছে বিনয়কে মিডল আন্দামানে পৌঁছে দেবে। সেখানে গিয়ে ঝিনুককে বুঝিয়ে সুজিয়ে সে কলকাতায় নিয়ে যাবে। হঠাৎ এই মধ্যরাতে জেফ্রি পয়েন্টের নিঝুম রিফিউজি সেটেলমেন্টকে চকিত করে একটা ব্যাকুল আর্ত করুণ চিৎকার কারোর হৃৎপিণ্ড ভেদ করে যেন একটানা উঠে আসতে লাগল। বিনয় চিঠিটা পড়ছিল, হঠাৎ চমকে উঠল। ওপাশের খাটে ধর্মর করে উঠে বসেছেন শেখরনাথ। বিভ্রান্তের মতন জিজ্ঞেস করছেন, কি হলো? কেউ কাঁদছে যেন, তাই না? হ্যাঁ, কি হলো ব্যাপারটা? কোন দিক থেকে আওয়াজটা আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো তো দেখা যাক, এই নিশুদি রাতে কি আবার এমন করে কাঁদছে। শেখরনাথকে খুব চিন্তিত দেখালো। চকিতে অবনীমোহনের চিঠি টেবিলের দেরাজে ঢুকিয়ে দিয়ে তার সামনে লণ্ঠনটা এক হাতে ঝুলিয়ে নিল বিনয়। শেখরনাথ নিলেন একটা 4 ব্যাটারির বড় টর্চ। তারপর দুজন ঘর থেকে বেরিয়ে পড়ল। শেখরনাথের খাটের পাশে ছোট টেবিলের ওপর যে লণ্ঠনটা জ্বলছিল সেটা জ্বলতেই লাগল। ঘর থেকে বেরোনোর পর কান্নাটা আরও তীব্র, আরও করুণ হয়ে উঠেছে। ঘরের বাইরে এসে টর্চ জ্বাললেন শেখরনাথ, কিন্তু বিনয়ের হাতে লণ্ঠন বা টর্চের আলো চারপাশের কুয়াশা মাখা জমাট ঘোলাটে অন্ধকার সরিয়ে বেশি দূর এগোতে পারছে না। বিনয়ের হঠাৎ মনে পড়ল, এমন কান্না সে আগেও শুনেছে, শুধু কোনো এক জায়গায় নয়, অনেক অনেক জায়গায়। সেই সব কান্নাতেও ছিল একই আকুলতা। বুকে শেল বিঁধলে যেরকম হয় সে একই রকম যন্ত্রণা। কিন্তু কোথায় শুনেছিল সে? কিছুতেই ভেবে পেল না। উদ্বাস্তুদের ব্যারাকগুলোতে কোনো রকম সাড়া শব্দ নেই। সারাদিন জমিতে খাটুনির পর এখন তারা গভীর ঘুমে তলিয়ে আছে। বিনয়রা যে ঘরে আছে তার পিছন দিকে রয়েছে আরও 5-6টা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া লম্বা লম্বা ঘর। ওগুলো পুনর্বাসন দপ্তরের কর্মীদের আস্তানা। সেখানেও কেউ জেগে নেই। বাইরে বেরিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে থেমে গিয়েছিল বিনয়রা। স্নায়ুগুলো টনটান করে আন্দাজ করতে চেষ্টা করলেন শেখরনাথ। বিনয়ও তাই করল। কয়েক লহমা বাদে শেখরনাথ দিক নির্ণয় করে ফেললেন। আমার কি মনে হয় জানো, কান্নাটা ওই নতুন রিফিউজি তাঁবুগুলোর দিক থেকেই আসছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওখানে যাওয়া যাক। একটু দাঁড়াও। বলেই সে হাঁকডাক করে পরিতোষদের ঘুম ভাঙালেন। পরিতোষ, ধনপাত এবং রিহ্যাবিলিটেশনের অন্য কর্মীরাও হুড়মুড় করে বেরিয়ে এলো। অবাক বিস্ময়ে পরিতোষ জিজ্ঞেস করল, কি হয়েছে কাকা?
শুনতে পাচ্ছ না? চোখে ঘুমের ঘোর লেগেছিল পরিতোষের, লহমায় সেটা কেটে গেল। কান্নার শব্দটা এখন তার কানেও গেছে। কান খাড়া করে শুনতে শুনতে বলল, মনে লয় নয়া রিফিউজি যে তাম্বুগুলানে রাখা হয়েছে সেইখান থেকে আওয়াজ হানাইতে আছে। কিন্তু এত রাইতেও অমন কইরা কান্দে কাডা? কে আনি বা কান্দে? সেটা জানার জন্যই তো চলে এসেছি। তুমি এখানকার একজন বড় কর্তা, তোমার এত ঘুম যে সেটেলমেন্টে কে দুঃখে কাঁদছে তা টেরই পাও না। আরও 2-4টে লণ্ঠন জ্বালিয়ে আনতে বলো তোমার লোকজনদের, তারপর দেখি কি হলো। বর্মিরা চটপট 5-6টা জ্বলন্ত হ্যারিকেন জেলে নিয়ে এলো। এদিকে ব্যারাকে যে উদ্বাস্তুরা রয়েছে তাদেরও ঘুম ভেঙে গেছে। অনেকেই দরজা খুলে বেরিয়ে এসেছে। কয়েকজনের হাতে কেরোসিনের কুপি বা লণ্ঠন। পরিতোষ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। এই, তোমরা সইরা খাড়াও, কাকা আইসেন, পথ দাও। উদ্বাস্তুদের জটলাটা সসম্ভ্রমে খানিকটা দূরে সরে রাস্তা করে দিল। এবার চোখে পড়ল একটি মেয়ে মানুষ, 60-এর কাছাকাছি বয়স, গাল ভাঙা, চোখ গর্তে ঢোকানো, কণ্ঠার হাড় ঠেলে বেরিয়ে এসেছে, মাথায় কাঁচা পাকা চুল, পরনে এই সেটেলমেন্ট থেকে দেওয়া কালো পাড় সাদা শাড়ি। ঘুমটা নেই, বসে আছে ঘাসের জমিতে আর কেঁদেই চলেছে বিরামহীন। শেখরনাথ নরম গলায় বললেন, কেঁদো না মা, কি কষ্ট আমাকে বলো। মেয়ে মানুষটা উত্তর দিল না। তার ডাইনে বাঁয়ে সামনে পিছনে এত লোকজন, এতটুকু দৃকপাত নেই, সে কেঁদেই চলেছে। আরও 2-4 বার বলেও মেয়ে মানুষটির কাছ থেকে কিছুই জানা গেল না। অগত্যা ভিড়ের দিকে চোখ ফিরিয়ে শেখরনাথ জানতে চাইলেন, কে এসছে এর সাথে? কাদের সঙ্গে এসেছে? ভিড়ের ভেতর থেকে একটি খয়াটে চেহারার আধবয়সী লোক আর বছর 40-এর এক শীর্ণ মেয়ে মানুষ কয়েক পা এগিয়ে এলো। পুরুষটি বলল, আমাকে লগে আইসে বড় কর্তা। শেখরনাথ জিজ্ঞেস করলেন, এ কে হয়, তোমার মা? উই মায়েল্লা খান। লোকটার কথা বলার ভঙ্গি, চোখ মুখের চেহারা সব মিলিয়ে কি যেন রয়েছে। ছলচাতুরি, কেমন যেন ধন্দে পড়ে গেলেন শেখরনাথ। সোজাসুজি তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মায়ের মতো বলছো, মানেটা কি? তবে কি মা নয়? তাইলে আপনারে হগল কথা খুইলা কইতে হয়। সত্যি কথাই বলবে। যদি বুঝি কোনো রকম বজ্জাতি রয়েছে, জমি জমা তো পাবেই না, এখানে থাকতেও দেওয়া হবে না তোমাকে। না না কর্তা, মা কালীর কিরা সাচাই কমু, মিশা কইলে যেন আমার মাথা ঠাটা পড়ে। ওদিকে আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেল। যে বয়স্কা মেয়ে মানুষটি এতক্ষণ অনর্গল কেঁদে যাচ্ছিল, আচমকা একেবারে চুপ হয়ে গেল। তারপর হাতের ভর দিয়ে উঠে এলোবেলো পায়ে টলতে টলতে সামনের একটা তাঁবুতে ঢুকে পড়ল। বাইরে থেকে তাকে আর দেখা যাচ্ছে না। বেশ অবাকই হলেন শেখরনাথ। আধবুড়ো সেই লোকটাকে বললেন, বৃদ্ধা কি ওই তাঁবুতে থাকে? ও, আমরা ওই তাঁবুতেই থাহি, আমাকে লগে হ্যাঁও থাহে। শেখরনাথ এবার পরিতোষের দিকে তাকালেন। পরিতোষ, এই বিনয় আর আমার বসার জন্য একটু টুল ফুল কিছু এনে দিতে পারবে? পরিতোষ রিহ্যাবিলিটেশনের বর্মী কর্মীদের হাত নেড়ে ইঙ্গিত করতেই চোখের পলকে কোত্থেকে তারা দুটো চেয়ার নিয়ে চলে এলো। বসতে বসতে শেখরনাথ সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, তা তোমার নাম কি? আমার নাম নিত্যানন্দ বণিক আছে। তয় চিনা জানা মানুষে নিত্যা কইয়াই ডাকে। তা নিত্যানন্দ, এবার বলো তোমার কথা। যেসব উদ্বাস্তুরা কান্নার আওয়াজে ঘুম থেকে উঠে এসেছিল, তারা কেউ ব্যারাক বা তাঁবুতে আর ফিরে যায়নি। অপার কৌতূহল নিয়ে কুয়াশা ভেজা জমিতে শেখরনাথদের সামনে ঘেঁষাঘেঁষি করে উবু হয়ে বসে পড়েছে। তবে নিত্যানন্দ কিন্তু দাঁড়িয়েই রয়েছে। সে শুরু করল, আমাদের দেশ আসিল ঢাকা জেলার ভাগ্যকুলে, স্টিমার ঘাটা থিকা 30 মাইল দূরে মুন্সিপুর গ্রামে। ওইদিকে বড় দাঙ্গার সময়ও অশান্তি হয় নাই। তা হিন্দু মুসলমানের মধ্যে মিলমিশা ছিল, কাইজা বিবাদ কোনোদিনও বাঁধে নাই। কিন্তু পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগের গুন্ডা আর আনসারেরা প্রথম হিন্দুকে শাসাইতো, ভিটা মাটি দেশ ছাইরা ইন্ডিয়ায় চইলা যাইতে হইব, এইসব কইতো। এরপর
রাইতের আন্ধারে ঘরে ঘরে আগুন ধরাইয়া দিতে লাগলো। যুবতী মাইয়া গো টাইনা লইয়া যাইতো, বাধা দিলে দাও দিয়া কোপাইয়া শেষ কইরা দিত। দেশে আর থাকুন গেল না। একদিন নিশুতি রাইতে আমার বউ উলুপি আর একমাত্র পোলা মাংলারে লইয়া সোরের লাখান 14 পুরুষে ভিটা সাইরা বাইর হইয়া পড়লাম। দেশভাগের আগে অখণ্ড ভারত জুড়ে যে দাঙ্গা শুরু হয়েছিল, দেশভাগের পরেও পূর্ব পাকিস্তানে সেই দাঙ্গার রেশ কিছুদিন চলেছিল। কিন্তু এরপর যা বলে গেল তা এই রকম। মুন্সিপুর থেকে তাদের যেতে হবে ভাগ্যকুল স্টিমার ঘাটায়, সেখান থেকে স্টিমার ধরে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে রিফিউজিদের জন্য স্পেশাল ট্রেনে চেপে কলকাতার নিরাপদ আশ্রয়। ভাগ্যকুল তো ঘরের কাছে নয়, পাক্কা 30 মাইল দূরে। এতটা রাস্তা পায়ে হেঁটে যে যাবে তাদের প্রাণের ঝুঁকি আছে। আনসার আর লীগের ঘাতক বাহিনী দা, কুড়াল, তলোয়ার, বর্ষা, ট্যাটা এমন সব মারণাস্ত্র নিয়ে তককে তককেই থাকে। কাফের দেখলেই নিস্তার নেই, ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পূর্ব পাকিস্তানের সকলেই তো আর অমানুষ হয়ে যায়নি। দয়ামায়া আছে এমন মানুষের সংখ্যাও প্রচুর। এক পরিচিত বিশ্বাসী মাঝি ঘুর পথে খাল, বিল আর একটা ছোট শাখা নদী পেরিয়ে নির্জন জংলা জায়গায় এসে নৌকো থামালো। সেখান থেকে ভাগ্যকুল 2-2.5 মাইলের বেশি হবে না। এই দিকটা তখনও হানাদারদের নজর এড়িয়ে শান্তই আছে, কোনো রকম গণ্ডগোল হয়নি। মাঝির নাম ফকিরা। সে বলেছিল, নিত্যা ভাই, তোমরা এইখানে লাইমা যাও, যত তাড়াতাড়ি পারো পাও চালাইয়া স্টিমার ঘাটায় চলে যাইবা। আল্লাহর মেহেরবানিতে তোমাকে কোনো বিপদ হইব না, তিনি তোমাদের রক্ষা করবেন। নিত্যানন্দরা নেমে পড়েছিল। ফকিরা নৌকোর মুখ ঘুরিয়ে ফিরে গিয়েছিল। তখনও ভোরের আলো ফোটেনি। আবছা আবছা অন্ধকারে চড়াচড় ভরে আছে। এলাকাটায় গণ্ডগোল না বাঁধলেও বাঁধতে আর কতক্ষণ। পূর্ব পাকিস্তানে যে কোনো গ্রামগঞ্জে বা শহরে যখন তখন আগুন জ্বলে উঠতে পারে, বয়ে যেতে পারে রক্তের স্রোত। পৃথিবীর এই ভূখণ্ডে চিরশান্তির কোনো অঞ্চল বলে কিছু নেই। নিত্যানন্দের মাথায় টিনের একটা বাক্স, তার বউ উলুপির কাঁখে শতরঞ্চি বাঁধা বিছানা আর 2-4টে কাপড় চোপড়, আর তাদের 12 বছরের ছেলে মংলা বা মঙ্গলের কাঁধে কাপড়ের থলিতে টুকিটাকি কিছু জিনিসপত্র। নিত্যানন্দরা শুনেছে একবার ভাগ্যকুলে পৌঁছতে পারলে কিছুটা হলেও আতঙ্ক কাটবে। স্টিমার ঘাটায় নাকি কিছু পুলিশ টুলিশ দেওয়া হয়েছে। যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে যৎসামান্য হলেও ব্যবস্থা করা হয়েছে তাদের নিরাপত্তার। নিত্যানন্দরা নিঃশব্দেই এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল পেছন থেকে আরও অনেকে আসছে। আধো অন্ধকারে সারি সারি ছায়ামূর্তির দঙ্গল। ঘাসের উপর দ্রুত পা চালিয়ে হাঁটার অস্পষ্ট আওয়াজ ছাড়া মুখে কারোর টু শব্দটি নেই। প্রথমটা ভয় পেয়েছিল নিত্যানন্দরা। ঘাতক বাহিনী নয় তো। পরক্ষণে চোখে পড়েছিল ছায়ামূর্তিগুলোর মাথায় বা কাঁধে তাদের মতোই বাক্স বা নানা আকারের ছোট বড় পোঁটলা পোঁটলি। ওই দঙ্গলটার মধ্যে রয়েছে বুড়ো বুড়ো কাচ্চা বাচ্চা, নানা বয়সের পুরুষ আর মেয়ে মানুষ। শ্বাস প্রশ্বাস সহজ হয়ে এসেছিল নিত্যানন্দদের। না, ভয়ের কোনো কারণ নেই। নারী পুরুষের এই দঙ্গলটা তাদের মতোই এই হননপুরি পিছনে ফেলে চিরকালের মতো চলে যাচ্ছে। জনতা কাছাকাছি চলে এসেছে, কেউ কাউকে কিচ্ছু জিজ্ঞেস করছে না, পাশাপাশি হেঁটেই চলেছে। আচমকা ভোরের অপার নৈশব্দকে চিঁড়ে ফেড়ে করুণ আর্তচিৎকার, তার সঙ্গে মেশানো অস্পষ্ট বিলাপের মতো কিছু। অবিরল কাঁদতে কাঁদতে কেউ যেন কিছু বলে চলেছে, তার একটা বর্ণ বোঝা যাচ্ছে না। নিত্যানন্দ চমকে উঠেছিল। কে কাঁদে এরকম করে? এধারে ওধারে তাকাতেই চোখে পড়ল একটা বড় ডালপালাওয়ালা গাছের তলায় একজন বুড়ো মেয়ে মানুষ বসে আছে, আর সে কেঁদেই চলেছে। ছেদহীন একটানা সেই কান্না। নিত্যানন্দদের সঙ্গে যে বিশাল মানবগোষ্ঠী হাঁটছিল তারা কিন্তু ওই বয়স্ক মেয়ে মানুষটির দিকে ফিরেও তাকালো না। এলাকাটা পেরিয়ে যত দ্রুত ভাগ্যকুলে পৌঁছানো যায় সেটাই যেন তাদের একমাত্র লক্ষ্য। পথের পাশে বসে কে আকুল হয়ে কাঁদছে, কতটা শোক বা যন্ত্রণায় তার বুকের ভিতরটা খান খান হয়ে যাচ্ছে, 2-4 লহমা দাঁড়িয়ে সেই খবরটা নেবার মতনও সময় কারোর কাছে নেই। কিন্তু নিত্যানন্দর কেমন যেন মনে হয়েছিল মেয়ে মানুষটি অত্যন্ত বিপন্ন। অন্য সবার মতন সে তাকে এড়িয়ে যেতে পারেনি। কাছে গিয়ে তার কান্নার কারণটা জানতে চেয়েছিল। হঠাৎ কান্না থামিয়ে একেবারে চুপ বুড়ো মানুষটি। নিত্যানন্দ এইবার জিজ্ঞেস করেছে,
আপনার লগে আর কেউ ওরে দেখতে আসি না, আপনি কি একেবারে একা? এবার আস্তে আস্তে মাথা নেড়েছে মেয়ে মানুষটি। অর্থাৎ তাই। নিত্যানন্দ বলেছে, এইখানে বই আছেন কেন? আপনি গো কোন গিরাম? সাড়া পাওয়া যায়নি। আপনি কি কোনোখানে যাইতে আছেন? মাথা হেলিয়ে পশ্চিম দিকে আঙুল বাড়িয়ে দিয়েছিল মেয়ে মানুষটি। কিছু একটা আন্দাজ করে নিত্যানন্দ বলেছে, আপনি কি ইন্ডিয়ায় যাইতে চান? জোরে জোরে মাথা ঝাঁকিয়েছে মেয়ে মানুষটি। অর্থাৎ সে ভারতেই যেতে চাইছে। নিত্যানন্দ অবাক। আপনি নিজের মানুষজন তো কেউ দেখি না, একা একা কেমনে এত দূর দেশে যাইবেন? তখন মেয়ে মানুষটি ভাঙা ভাঙা গলায় বলেছিল, পৃথিবীতে আমার কেউ নেই বাবা, হগল শেষ। নিত্যানন্দ হতবুদ্ধির মতন তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। নিঃসঙ্গ বয়স্ক মেয়ে মানুষটিকে এইভাবে ফেলে রেখে চলে যেতে তার পা সরেনি। অগুন্তি সন্ত্রস্ত ছিন্নমূল মানুষ ঊর্ধ্বশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নিত্যানন্দ তা পারেনি। উলুপির সঙ্গে পরামর্শ করে মেয়ে মানুষটিকে সঙ্গে নিয়ে স্টিমার ঘাটায় চলে এসেছিল। সীমান্তের ওপারে পৌঁছাবার পর তারা কোথায় থাকবে, কি খাবে, আদৌ কোনো আশ্রয় পাবে কিনা ঠিক নেই। কিন্তু নিত্যানন্দ ভেবেছে তাদের যা হবার বয়স্ক মানুষটিরও তাই হবে। একটা বাড়তি মানুষকে সঙ্গে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে সে ঝাঁপ দিয়েছিল। শেষ পর্যন্ত রিফিউজি স্পেশাল ট্রেনে যখন উঠেছিল তখনও মেয়ে মানুষটি তাদের সঙ্গেই ছিল। স্টিমারে আর ট্রেনে আসার সময় মাঝে মাঝেই মেয়ে মানুষটি বুক ফাঁটা চিৎকার করে উঠেছে। এর ভিতরেই নিত্যানন্দ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যেটুকু জানতে পেরেছে তা হলো মেয়ে মানুষটির গ্রামের নাম নবীগঞ্জ। পূর্ব পাকিস্তানের অন্য সব এলাকার মতন সেইখানেও শুরু হয়েছিল একতরফা হত্যা। একদিন তার স্বামী আর দুই জোয়ান ছেলেকে তার চোখের সামনেই কুপিয়ে শেষ করে দিয়েছিল সেই জন্তুর দল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল তাদের উঠোনে, চাপ চাপ তাজা রক্ত। তাদের 17 বছরের একটি যুবতী মেয়েও ছিল। সে ভয়ে ঘরের ভিতর তক্তপোষের তলায় লুকিয়েছিল, কিন্তু ঘাতক বাহিনী হিংস্র চিতার মতন গন্ধ পেয়ে তাকে টেনে বের করে এনেছিল। উঠোনের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথর হয়ে গেছে বয়স্ক মেয়ে মানুষটি। চোখের সামনে এসব হাড়হিম করা দৃশ্য দেখতে দেখতে মাটিতে আছড়ে পড়েছিল, সঙ্গে সঙ্গে মূর্ছা। জ্ঞান ফেরার পর দেখেছে তাদের ঢেউটিনের চাল আর কেঁচা বাঁশের বেড়ার 4খানা বড় বড় ঘর নিয়ে যে বাড়ি, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। তারা এবং সেই ঘাতকের দঙ্গলটা আর নেই। উঠোনের মাঝখানে জমাট বাঁধা থকথকে রক্তের ভিতর পড়ে আছে 3টে ক্ষতবিক্ষত মৃতদেহ। তার স্বামীর মাথাটা ধর থেকে আলাদা হয়ে চামড়ার সঙ্গে কোনো রকমে আটকে আছে। বিভীষিকায় ভরা এই দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ উন্মাদের মতন চিৎকার করে ওই হত্যাপুরী পিছনে ফেলে ঊর্ধ্বশ্বাসে মেয়ে মানুষটি দৌড়তে শুরু করেছিল। এক মুহূর্ত সে আর পাকিস্তানে থাকবে না। ধানক্ষেত পাটক্ষেতের ভিতর দিয়ে খালবিলের ধার দিয়ে ছুটতে ছুটতে ভাগ্যকুলের স্টিমার ঘাটার কাছাকাছি চলে এসেছিল। সে শুনেছে বর্ডারের ওই পারে ইন্ডিয়ায় পৌঁছতে পারলে প্রাণটা অন্তত বেঁচে যাবে। প্রিয়জনদের এইভাবে হারিয়ে সে পাকিস্তানে একা একা থাকবে কি করে? তার নামটা কোনোদিনই জানতে পারেনি নিত্যানন্দরা। যতবার জিজ্ঞেস করেছে বলেছে সে তারার মা। নিত্যানন্দরা তাকে ডাকে খুড়িমা বলে। সব জানিয়ে নিত্যানন্দ হাত জোর করে শেখরনাথকে বলেছে, বড় কর্তা, দুঃখী বুড়া মানুষটারে পথে ফেলাইয়া আইতে পারি না তো। কলকাতায় আইয়া কয়দিন শিয়ালদার স্টেশনে আসিলাম, এরপর রিলিফ ক্যাম্পে 6-7 মাস, এরপর এই আন্ধারমানে। সারাদিন 2-1টার বেশি কথা কয় না, সারাক্ষণ মুখ বুইজা থাহে। শোকে মানুষটা পাথর হইয়া গেছে, কোনো কোনো সময় তো বুক ফাটাইয়া কানতে হাকে। কুড়ি মারে লইয়া আইয়া কি দুষ করছি বড় কর্তা? কোনো অন্যায় হইছে? শেখরনাথ চেয়ার ছেড়ে উঠে এসে নিত্যানন্দর মাথায় হাত রাখলেন। গভীর গলায় বললেন, কোনো অন্যায় করনি তুমি, বরং পুণ্যের কাজ করেছ। তোমার মঙ্গল হোক, সব কামনা তোমার পূর্ণ হোক। যাও, এবার সবাই গিয়ে শুয়ে পড়ো। বিনয়কে সঙ্গে করে নিজেদের ঘরে ফিরে এলেন শেখরনাথ।
লণ্ঠনটা টেবিলের ওপর রাখতে রাখতে বিনয় বলল, নিত্যানন্দের মতো মানুষ আমি আগে দেখিনি কাকা। বিপদ আপদ নানা রকম আশঙ্কার মধ্যেও একটা নিরাশ্রয় বৃদ্ধাকে সঙ্গে করে ওপার থেকে নিয়ে এসেছে। শেখরনাথ সায় দিলেন, ঠিকই বলেছ। এই মহা দুঃসময়ে চরম সংকটেও লোকটা কিন্তু তার মনুষ্যত্বকে হারায়নি, বাঁচিয়ে রেখেছে। খুব সম্ভব নিত্যানন্দ নিরক্ষর, কিন্তু বহু মহাপণ্ডিতের থেকেও ওর মহত্ব অনেক বেশি। একটু চুপচাপ। শেখরনাথের ওয়েস্ট অ্যান্ড ওয়াচ কোম্পানির একটা সেকেলে গোলাকার পকেট ঘড়ি আছে। সেটা কখনো তাকে ব্যবহার করতে দেখেনি বিনয়, যেখানে সেখানেই ফেলে রাখেন। বালিশের তলা থেকে ঘড়িটা বের করে দেখতে দেখতে বললেন, বাবা, অনেক রাত হয়ে গেছে, 2:37। শুয়ে পড়ো, এবার লণ্ঠন নিভিয়ে দিচ্ছি। আজ আর তোমাকে লেখালেখি করতে হবে না, এখন ঘুমো, জেগে থাকলে শরীর খারাপ হবে। আলো নিভে গেছে, ঘর এখন অন্ধকার। বিনয় শুয়ে পড়েছে ঠিকই, পোর্ট ব্লেয়ারের পেনাল কলোনি সাদিপুর নিয়ে প্রতিবেদনটা মাত্র 3-4 পাতা মতোই লিখেছে সে। বাকিটা না হয় কাল লেখা যাবে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার আর মায়ের সেই কান্না অনেক আগেই থেমে গেছে, কিন্তু সেটা যেন জেফ্রি পয়েন্টের সৃষ্টি ছাড়া এই স্তব্ধ নিশুতি রাতে ফের শোনা যাচ্ছে। হয়তো কাল্পনিক। কিছুক্ষণ আগে কান্নাটা শুনতে শুনতে মনে হয়েছিল এমন কান্না সে আরও অনেক জায়গায় শুনেছে, কিন্তু কোথায় মনে করতে পারেনি। এবার পারল। সেই কান্না সে শুনেছে ঝিনুককে আগলে নিয়ে পূর্ব পাকিস্তান থেকে আসার সময় তার পাশা স্টিমার ঘাটায় হরিদাস সাহা নামে একটা বুড়ো সর্বস্ব খোয়ানো উদ্বাস্তুর বউয়ের গলায়। শুনেছে গোয়ালন্দ থেকে কলকাতার ট্রেন রিফিউজি স্পেশালের কামরায়, শিয়ালদা স্টেশনের চত্বরে, আবার যুগলদের মুকুন্দপুর কলোনিতে প্রিয়জনদের হারিয়ে আসার অবিরল ক্রন্দন। কেউ হারিয়েছে যুবতী মেয়েকে, কেউ ছেলে মেয়ে স্বামী বা অন্য কাউকে। সারা উপমহাদেশ জুড়ে এই শোকার্ত হাহাকার 1000 বছরেও বুঝিবা থামবে না। বুকে অব্যক্ত একটা কষ্ট হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। আস্তে আস্তে বিনয়ের চোখ দুটো এবার বুজে এলো। শেখরনাথকে অমান্য করার ক্ষমতা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুদের কারণ নেই। বৃন্দাবন আর মায়ার ব্যাপারে তিনি সবাইকেই সতর্ক করে দিয়েছিলেন কেউ যেন ওদের উত্ত্যক্ত না করে। কিছুদিন এই নিষেধাজ্ঞাটা তারা মুখ বুজে মেনেই নিয়েছে, অনেকটা নিরুপায় হই। কিন্তু ঘৃণা যেখানে প্রবল, কতদিন আর চুপচাপ থাকা যায়। কিছু কিছু উদ্বাস্তুদের ধারণা শেখরনাথ ঠিক করেননি। স্বামী ত্যাগী একটি মেয়ে মানুষ এবং যে তাকে ফুসলে নিয়ে এসেছে তাদের আশকারা দেওয়াটা খুবই অনুচিত কাজ। এটা জেফ্রি পয়েন্টবাসী ছিন্নমূল মানুষগুলোর কাছে একটা জারপন্নায় খারাপ দৃষ্টান্ত হয়ে রইল। কিন্তু কার ঘাড়ে কটা মাথা যে শেখরনাথের মুখের ওপর কথা বলে। কিছুদিন আবহাওয়াটা থমথমে হয়েই ছিল। যে কোনো সামান্য ছুতনতায় একটা বিস্ফোরণ যে ঘটে যাবে সেটা বৃন্দাবন আর মায়া বুঝতে পারছিল। পুনর্বাসন দপ্তরের কর্মচারী অফিসাররা শেখরনাথকে বাদ দিলে আর কেউ যে তাদের পাশে নেই সেটা পদে পদে ওরা টের পারছিল। জেফ্রি পয়েন্টের প্রায় সব উদ্বাস্তুই তাদের শত্রুপক্ষে পরিণত হয়েছে। এই চক্রবুহে তারা মুখ বুজেই থাকে। সরকারি কর্মচারী বা শেখরনাথের জন্য কেউ তাদের ওপর হয়তো চড়াও হবে না, কিন্তু কেউ যদি তাদের সঙ্গে কথা না বলে, তাদের শুনিয়ে শুনিয়ে নিজেদের মধ্যেই চোখা চোখা মন্তব্য করে যায়, এই নির্বান্ধ পরিবেশে তারা থাকবে কি করে? যথেষ্ট বারুদ মজুদ হয়েছিল, শুধু ছোট্ট একটা আগুনের ফুলকি এসে পড়ার অপেক্ষা। আর আজ সেই ফুলকিটাই এসে পড়ল। তার ফলে তুলকালাম কাণ্ড ঘটে গেল। সকালবেলা চা রুটি টুটি খেয়ে যে উদ্বাস্তুরা তাদের ভাগের জমি পেয়ে গেছে তারা নিজের নিজের জমিতে কাজ শুরু করে দিয়েছিল। কাজ বলতে ওই আগাছা ঝোপঝাড়, পুরনো গাছের শিকড় বাকড় উপড়ে ফেলা। প্রায় সবার জমিতেই জল ডেঙ্গু আর চাপ বাঁধা জঙ্গল, সেই সব সাফ করা। মায়া আর বৃন্দাবন তাদের জমিতে আজ জল ডেঙ্গুয়া কাটছিল। 5 একর অর্থাৎ 15 বিঘা জমির জঙ্গল সাফ করা কি মুখের কথা? জমি দেওয়া হলেও
এর মধ্যে আল তৈরি করা তো সম্ভব নয়। বাঁশের খুঁটি পুঁতে পুঁতে আপাতত সীমানা একটা ঠিক করে দেওয়া হয়েছে। আল না থাকায় একজনের জমির উপর দিয়ে আর একজনকে যাওয়া আসা করতে হয়, যতদিন না মাটি কেটে জমির সীমানা বরাবর উঁচু করে আল বানানো হচ্ছে। এইভাবেই যাতায়াত করতে হবে। বৃন্দাবনদের জমির ঠিক গায়েই মাখন পালদের জমি। দেশে থাকতে মাখন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কালী, দুর্গা বছরের কয়েকটা মাস এইসব দেবদেবীর মূর্তি গড়ে বিক্রি করত, কিন্তু এতে কটা পয়সাই বা মেলে। তাছাড়া তাতে 7-8 জনের একটা গোষ্ঠীর পেট তো চলে না। 9 করেও মাখনের 5-5টা ছেলে মেয়ে। তাছাড়া তারা স্বামী স্ত্রী, বিধবা মা। বছরের বাকি মাসগুলো তো নিষ্কর্মা ঘটের মতো বসে থাকলে চলে না। মাখনদের বেশ কয়েক বিঘা জমিও ছিল। যখন মূর্তি গড়ার বায়না থাকতো না, সেই সময় বড় 3টে ছেলেকে সঙ্গে নিয়ে মাখন চাষবাস করত। তাতে সারা বছরের খোরাকিটা উঠে আসতো। বাকি খরচ মিটত মূর্তি গড়ার মজুরি থেকে। মোটামুটি এইভাবেই জীবনের এতগুলো বছর সে কাটিয়ে এসেছে। কিন্তু দেশভাগের পর এত দিনের অভ্যস্ত জীবন পুরোপুরি পাল্টে গেছে। ঘরবাড়ি জমিজমা খুইয়ে সীমান্তের এপারে আসতেই তাদের গায়ে লেগে গেল রিফিউজি তকমা। বছরখানেক দমদমে ত্রাণ শিবিরে কাটিয়ে এখন তারা জেফ্রি পয়েন্টের বাসিন্দা। বংশগত মূর্তি তৈরির যে ধারাটা বাপ ঠাকুরদা এবং তাদের বাপ ঠাকুরদার আমল থেকে 100-200 বছর কি তারও বেশি সময় ধরে চলে আসছিল, বর্ডারের এপারে পা রাখার সঙ্গে সঙ্গে তাতে চিরকালের মতো ছেদ পড়ে গেছে। আজ সকাল থেকে অন্য সবার মতো মাখন, মাখনের বউ, কালী আর তার 3 ছেলে মেঘু, শীতল আর জগাকে নিয়ে অন্য উদ্বাস্তুদের মতোই তাদের জমির আগাছা শিকড় বাকড় তুলে দড়ি দিয়ে বিশাল বিশাল একটা বান্ডিল বেঁধে ক্ষেতের একধারে জমা করে রাখছিল। ওদিকে বৃন্দাবনের জমির কোণের দিকে আগাছার বান্ডিলের পাহাড়। কম করে 40-50টা বান্ডিল তো হবেই। জল ডেঙ্গুয়ার ঝাড়ে দা চালাতে চালাতে বৃন্দাবনের নজর সেদিকে চলে যায়। একটু দূরে মায়া গর্ত খুঁড়ে খুঁড়ে শিকড় বাকড় তুলছিল। সে তাকে বলল, অমায়া, মেলা বোঝা জইমা গেছে, এক কাম করি, এগুলান রে পুবের পাহাড়ে রাইখা আহি। একটানা জমিতে কাজ করে চলেছে মায়া। কপালে তার দানা দানা ঘাম জমেছে। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে সে বলল, লও, আমিও তোমার লাগে বোঝা লইয়া যাই। না না, এই কাম মায়া মানুষের নয়, তুমি পারবা না। আহো, আমার মাথায় বোঝা তুইলা দিবা। মায়া অনেক বোঝালো। দুজনে বান্ডিলগুলো নিয়ে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বৃন্দাবন কোনোভাবেই রাজি হলো না। অগত্যা ধরাধরি করে 2টো বান্ডিল তার মাথায় তুলে দিল মায়া। এবার বৃন্দাবনকে যেতে হবে মাখনদের জমির ওপর দিয়ে। যখনই সে আর মায়া এইভাবে যাতায়াত করে, মাখনরা তীব্র বিরক্তি এবং ঘৃণায় ভুরু কুঁচকে তেরছা নজরে তাকায়। বুঝিয়ে দেয় জেফ্রি পয়েন্টের অন্য উদ্বাস্তুরা যতবার খুশি তাদের জমিতে আসুক, আপত্তি নেই, কিন্তু বৃন্দাবনদের যাওয়া আসাটা তাদের ঘোর অপছন্দ। পারলে ওদের ছিঁড়ে খায়, কিন্তু কিছু করার নেই। তাই মুখ বুজে নিঃশব্দে অঙ্গভঙ্গি করেই মাখনদের সন্তুষ্ট থাকতে হয়। সনাতনের সঙ্গে সেই ঝঞ্ঝাটের পর মায়া আর বৃন্দাবন নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছিল। তারা বুঝে গেছে সৃষ্টি ছাড়া এই কলোনিতে তাদের বান্ধব বলতে উদ্বাস্তুদের মধ্যে একজনও নেই। আজকের দিনটাও মায়াদের পক্ষে ভালো ছিল না। মাথার বিশাল বোঝা দুটো দুদিক থেকে 2 হাতে ধরে মাখনদের জমিতে চলে এসেছিল বৃন্দাবন। সে টের পাচ্ছিল ধারালো বর্ষার ফলার মতন মাখনদের সারা গোষ্ঠীর হিংস্র চোখ তার পিঠে একের পর এক বিঁধছে। সে কোনো দিকে তাকালো না, প্রায় দম বন্ধ করে এগিয়ে যাচ্ছিল। আচমকা একটা বুনো গাছের শিকড়ে ডান পায়ের বুড়ো আঙুলটা আটকে যাওয়ায় মাথার বোঝা শুদ্ধ হুড়মুড় করে পড়ে গেল। যে দড়ি দিয়ে বোঝাটা আটকানো ছিল সেটা ছিঁড়ে গিয়ে সব শিকড় বাকড় এবং আগাছা ছত্রখান হয়ে মাখনের জমির অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ল। পায়ে বেশ জোরেই লেগেছে। যন্ত্রণায় বুড়ো আঙুলটা ভীষণ টাটাচ্ছে। কোমরার বুকেও চোট পেয়েছে বৃন্দাবন। আছড়ে পড়ায় চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। হঠাৎ অনেকের প্রবল চিৎকার কানে এলো। প্রথমটা আবছা আবছা, তারপর খুব স্পষ্ট হয়ে। ডান হাতের ভর দিয়ে ধর্মর করে উঠে বসল বৃন্দাবন। আর ততক্ষণে
মাখন পালের বিশাল বাহিনী তাকে ঘিরে ধরেছে। সবার চোখমুখ ক্রোধে আক্রোশে গনগন করছে। হাত পা ছুঁড়ে মাখন বলছিল, এইটা এইটা কি হইল? হ্যাঁ, কি হইল এইটা? অন্য সবাই গলার স্বর ছিঁড়ে চেঁচিয়ে চলেছে। আশেপাশের জমিগুলো থেকে উদ্বাস্তুরা চলে এসেছে। মধুর সাহা, হারাধন, খগেন, সৃষ্টিধর, এমন অনেকেই। তারাও প্রচণ্ড উত্তেজিত। ওধারের জমি থেকে মায়াও এসে একধারে দাঁড়িয়েছে। তার চোখে মুখে ত্রাস, উৎকণ্ঠা। শ্বাসরুদ্ধের মতন তাকিয়ে আছে সে। কি করবে যেন বুঝে উঠতে পারছে না। পায়ের বুড়ো আঙুলের নখটা ফেটে চুঁইয়ে চুঁইয়ে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু সেই দিকে হুঁশ নেই বৃন্দাবনের। ভয়ে ভয়ে বলল, দেখেন পালমশাই, আমি কি ইচ্ছা কইরা আপনার জমিনে শিকার বাকর ফেলাইছি? নিজেই ইচ্ছা কইরাই ফেলাইছস। তোর লাখান শয়তান পৃথিবীতে আর একটাও নাই। মাখনের বউ কালীর লকলকে খরসান জীব। তার মতো কোন্দলবাজ মেয়ে মানুষ জেফ্রি পয়েন্টে দ্বিতীয়টি পাওয়া যাবে না। চিলের মতন তীক্ষ্ণ গলায় চারপাশের সবার কানের পর্দা চিড়ে ফেঁড়ে চিৎকার করল, কুচরিত্রির বজ্জাত, যে পরের বউরে চুরি কইরা আন্দারমান দ্বীপে পলাইয়া আইতে পারে, হ্যাঁ আবার কথা কয় কোন মুহে? একেরে চুপ কইরা থাকবি। সুপ মাইরাই তো থাহি, কিন্তু নিজে চৌখি তো দেখলেন ইচ্ছা কইরা ফেলাই নাই, তবু আ কথা কু কথা কইতে আছেন কেন? আ কথা কু কথা কি রে? তোর জিহ্বা টাইনা সিরা ফেলাইমু। হাতে ভর দিয়ে বৃন্দাবন এবার উঠে দাঁড়ালো। তার মেজাজও তিক্ত হয়ে উঠেছে। রুক্ষ গলায় এবার বলল, পায়ে পাও বাজাইয়া কায়জা করেন কেন? আমার ধৈর্য কিলাম থাকতেছে না। পেছন থেকে সামনের দিকে এবার এগিয়ে এলো মাখন। চোখ পাকিয়ে দাঁতে দাঁত ঘষে মুখ ভেঙচে বলতে থাকে, ধৈর্য থাকতে আসে না? কি করবি রে তুই হুমুন্দির পুত? কি করবি তুই? গায়েল দিও না পালের পুত, সম্মান দিয়া কথা কইতে আসিলাম, এইবার কিন্তু সারুম না। তুই আমার এইটা সিরবি। বলে শরীরের বিশেষ একটা অংশ দেখিয়ে দাঁত মুখ খিঁচিয়ে উঠল মাখন। এদিকে চিৎকার চেঁচামেচে শুনে কাজকর্ম ফেলে আরও দূরের জমিগুলো থেকেই অনেকেই চলে এসেছে। মায়া আরও এগিয়ে এসেছিল। সকালবেলায় এমন একটা কাণ্ড ঘটে যাবে সে ভাবতেও পারেনি। তবে বুঝতে পারছিল যে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না। তার মুখটা শক্ত হয়ে উঠেছিল। অন্য যে উদ্বাস্তুরা এসেছে তারা হলো জলধর বারুই, মহাদেব রুদ্রপাল, গগন বিশ্বাস, বসন্ত দাস, এরকমই আরও অনেকে। তারাও বেশ বয়স্ক লোকজন। তাদের দিকে তাকিয়ে বৃন্দাবন কাতর মুখে বলল, আপনারা হোনেন পালের পুত আমারে কি কয়, এই বিচার হগলে করেন। মাখন ক্রোধে উত্তেজনায় ফেটে পড়ল। পুঙ্গির পুত, মানুষজন ডাইকার সালিশি মারাও? আপনারা নিজেরাই কন, আমি আপনাকে ডাই কানছি? ওই দেখেন হালার পুতে আমার জমিনে শিকড় বাকর ফেলাইয়া কি করছে, আমি ওরে গাল দিমু না তো কুলে বহাইয়া ক্ষীরমোহন খাওয়ামু? চন্দ্র জয়ধর বলল, এই কামটা তুমি ভালা করো নাই বৃন্দাবন। অন্যের জমিনে হাবিজাবি ফেলাইলে মেজাজ কি ঠিক থাহে? অন্য বয়স্ক উদ্বাস্তুরাও চন্দ্রের কথায় সায় দিল। না না, এইটা ঠিক হয় নাই। আমি ইচ্ছা কইরা ফেলাই নাই। পালমশায় জমিনে গাছের শিকড় পায় বাইজা পইরা গেছে। কিন্তু পাশে দাঁড়াবার মতন কাউকেই পাওয়া গেল না। অন্যের বউকে ভাগিয়ে এনে শেখরনাথের কৃপায় জেফ্রি পয়েন্টে দিব্যি বৃন্দাবনরা কাটিয়ে দিচ্ছে, 15 বিঘা সরকারি জমিও পেয়েছে, এটা উদ্বাস্তুরা কেউই মেনে নিতে পারছে না। গগন বিশ্বাস বলল, হ্যাঁ যাই হোক, তোমার কিন্তু খুশিয়ার হইয়া শিকড় বাকর আগাছায় বোঝাহান লইয়া যাওয়া উচিত ছিল। বৃন্দাবন হতাশ। কেউ তার যুক্তিতে কান দিচ্ছে না। সারা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা যেন তার বিরুদ্ধেই জোট বেঁধেছে। এই শত্রুপুরীতে কতজনের সঙ্গে যুদ্ধ করবে সে? গলার স্বর চড়িয়ে সে যদি বলে তার সঙ্গে যা করা হচ্ছে সেটা আদৌ সুবিচার নয়, বৃন্দাবন জানে মুখ ফসকে এই কথাগুলো বেরিয়ে এলে সবাই মিলে তাকে ছিঁড়ে খাবে। সে দিশেহারা হয়ে পড়ল। এদিকে পায়ের বুড়ো আঙুলটা যন্ত্রণায় টনটন করছে। কি করবে কি বলবে যখন ভেবে পাচ্ছে না, সেই সময় মায়া একেবারে আগুন ধরিয়ে দিল। এতক্ষণ প্রায় নিঃশব্দে দাঁড়িয়ে থেকেছে, হঠাৎ হিতাহিত জ্ঞান শূন্যের মতন চেঁচিয়ে উঠল, এই আপনি গো বিচার হইল?
এইখানে একটা মানুষের হুদাহুদ বাপ মা তুইলা গাইলাইতে আছে, তার কোনো দোষ নাই, তবু আপনারা কেউ একখানা আঙুল তুলবেন না। মাখনের বউ কালী ফের অগ্নিমূর্তি হয়ে খাই খাই করে উঠল। খানকি মাকে সোপাতে হ্যান, তরে না কইছি চুপ কইরা থাকবি, ফির সোপা লড়তে আসস লাইথাইয়া তোর মুখ ভাইঙা দিমু। মায়া আগেই খোলস থেকে বেরিয়ে এসেছিল, সেও মার মূর্তি হয়ে কালীর দিকে ছুটে এলো। আমি খানকি, তুই খানকি, তোর মাই খানকি, তোর মাইয়া বুইন 14 গোষ্ঠী খানকি। এরপর তুমুল শোরগোল উঠল। কালী মায়ার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। চন্দ্র জয়ধররা কোনো রকমে তাকে সামলে রেখে সকালবেলায় একটা রক্তারক্তি কাণ্ড থামিয়ে দিল। তবে দুই যুযুধান পক্ষ থেকেই নোংরা কদর্য খিস্তি খেউরের আদান প্রদান চলতে লাগলো। বুড়ো আধবুড়ো উদ্বাস্তু যারা মাখন পালের জমিতে জড়ো হয়েছিল, তারা সেটা থামাবার চেষ্টা করল না, করলেও ওরা শুনত না। শুধু কালী বা মায়াই নয়, এখন এই তুমুল কুরুক্ষেত্রে বৃন্দাবন মাখন এবং মাখনের ছেলেরাও যোগ দিয়েছে। দুনিয়ায় যত রকম বাছা বাছা কদর্য অশ্লীল খেউর আর তাদের জানা ছিল, পরস্পরের দিকে নিক্ষেপ করতে লাগল। পাহাড় সমুদ্র জঙ্গলে ঘেরা নিঝুম জেফ্রি পয়েন্ট এই সকালবেলায় একেবারে সরগরম। অন্যের ঝগড়াঝাঁটি বা কোন্দল শোনার মতন আমোদ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কি থাকতে পারে। আরও দূরে দূরে যে উদ্বাস্তুরা তাদের জমিতে কাজ করছিল, তারাও শাবল কুড়ুল ফেলে মাখনের জমিতে চলে এলো। দগদগে পচা ঘায়ের ওপর ভনভনে মাছির মতো তারা ভনভন করতে লাগলো। মাখন আর বৃন্দাবনদের মহাযুদ্ধ হয়তো সারাদিন ধরেই চলত, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। জেফ্রি পয়েন্টের শেষ মাথায় শেখরনাথ আর বিনয় তাদের ঘরে বসে কথা বলছিলেন। অন্যদিন চাটা খেয়ে শেখরনাথরাও জমিতে জমিতে ঘুরে উদ্বাস্তুদের কাজকর্ম লক্ষ্য করেন। কারোর কোনো অসুবিধা বা সমস্যা দেখা দিলে তাদের সুরাহা করে দেন। কিন্তু শেখরনাথের শরীরটা আজ ভোর থেকে ম্যাজ ম্যাজ করছিল, তাই ঠিক করে রেখেছিলেন তিনি একটু বেলার দিকে বেরুবেন। কিন্তু হৈহল্লার তীব্র আওয়াজ জেফ্রি পয়েন্টের বায়ুস্তর ভেদ করে এত দূর চলে এসেছিল, তাই আজ আর ঘরে বসে থাকা গেল না। শেখরনাথ বিনয়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চকিত হয়ে উঠলেন। কান খাড়া করে একটানায় সেই শব্দপুঞ্জ শুনতে লাগলেন। বিনয়ও তা শুনতে পেয়েছিল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো কাকা, এত চেঁচামেচি হচ্ছে? শেখরনাথের কপালে ভাঁজ পড়েছে, বললেন, নিশ্চয়ই কোনো ফ্যাসাদ বেঁধেছে, চলো তো গিয়ে দেখি। শেখরনাথের পরনে ঘরোয়া পোশাক, লুঙ্গি আর হাফ শার্ট। বিনয়ের পরনে আধময়লা পাজামা আর হাফ হাতা গেঞ্জি। সেই অবস্থাতেই পায়ে চটি গলিয়ে দুজনে বেরিয়ে পড়লেন। ওদিকে পুনর্বাসন দপ্তরের বেশ কয়েকটি কর্মী আর পরিতোষ বণিককেও দেখা গেল, তারা হন্তদন্ত উত্তরের জমিগুলোর দিকে চলেছে। শেখরনাথের চোখে পড়ল উত্তরে পেরিমিটার রোডের কাছাকাছি অনেক মানুষের জটলা। আন্দাজ করে নিলেন ওখানেই কিছু একটা ঘটেছে। বললেন, তাড়াতাড়ি চলো বিনয়, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তো। দুজনে জোরে জোরে পা চালিয়ে দিলেন এবং কয়েক মিনিটের ভেতরই মাখন পালের জমিতে পৌঁছে গেলেন। শেখরনাথদের এবং পুনর্বাসনের কর্মী আর পরিতোষকে দেখে ভিড়টা সরে সরে পথ করে দিল। রণরঙ্গিনী মায়া আর কালী এখন চুপ করে গেছে। একদিকে বৃন্দাবন, অন্যদিকে মাখন আর তার ছেলেদের মুখেও কুলুপ। সমস্ত আবহাওয়াটাই একেবারে স্তব্ধ। একটু আগেও যে এখানে মহাযুদ্ধ চলছিল, এখন তা বোঝার উপায় নেই। ওদিকে পুনর্বাসনের আমিন, বর্মি লাডিন এবং একজন কর্মচারী দৌড়ে গিয়ে দুটো চেয়ার নিয়ে এলো। শেখরনাথ বসতে বসতে বললেন, কি হয়েছে, কি এত হইচই কেন? মাখন তার জমির কোণের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওই দেখেন বড় কর্তা, বৃন্দাবন নিজের জমিনে শিকড় বাকড় বন তুলসী আইনা আমার জমিনে ফেলাইছে। তার মুখ ভাবভঙ্গি নিপাট ভালো মানুষের মতো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এমন একটা মিনমিনের চেহারা। সে জানে শেখরনাথ এমন একজন মানুষ যার কাছে কোনো জারি জুরি শয়তানি খাটবে না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বৃন্দাবন চেঁচিয়ে উঠল, মিছে কথা কাকা, মিছে কথা, এই মাকনা সাক্ষাৎ শয়তান। সঙ্গে সঙ্গে তুলকালাম বেঁধে গেল। মাখনরা দলে ভারী আর বৃন্দাবনরা মাত্র দুজন।
সবাই পরিত্রাহী চিৎকার করতে করতে একে অন্যের দিকে আঙুল তুলে যা বলে যাচ্ছে তার কিছুটা বোঝা যায়, বাকিটা দুর্বোধ্য। দুপক্ষই গলা এত চড়িয়েছে যে কানের পর্দা ফেটে যাবার দাখিল। শেখরনাথের প্রবল ব্যক্তিত্ব থাকলেও তিনি কখনো উঁচু গলায় কথা বলেন না, সবসময় শান্ত, সামান্য গম্ভীর। কিন্তু এই মুহূর্তে সহন শক্তিতে যেন চিড় ধরল। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো, একদম চুপ। আমি যাকে বলতে বলবো শুধু সেই বলবে। বৃন্দাবন, তুমি আগে বলো। কিভাবে আগাছা এবং শিকারবাগ করে বিশাল বোঝা মাথায় চাপিয়ে মাখন পালের জমির ওপর দিয়ে পূব দিকের পাহাড়ের নিচে সেগুলো ফেলে আসতে যাবার সময় একটা গাছের শিকড়ে পা আটকে যাওয়ায় মাথার বোঝাটা ছিটকে পড়ে বাঁধন ছিঁড়ে গিয়ে সব ছত্রখান হয়ে পড়ে, তার সবিস্তার বিবরণ দিয়ে যায় বৃন্দাবন। তারপর পাটা সামান্য তুলে বলে, এই দেখেন, আমার বুইরা আঙুলহান ফাইটা রক্তারক্তি হয়েছে। আর মাখনা আর গুষ্টি কয় আমি নাকি ইচ্ছা কইরা হের জমিনে আগাছা উগাছা ফেলাইছি। আপনি বিচার করেন বড় কর্তা। যতই হ্যারে বুঝাই ইচ্ছা কইরা করি নাই। হ্যাঁ, আর হ্যার বউ আমারে কি কথা কুকথা আছে শোনাইছে, আপনি শুনলে কানে আঙুল দিবেন। আমারে ওরা তো মায়েরাই ফেলাইতো। মায়া আমারে বাঁচাইতে আইলে মাখনার বউ হ্যারে কয় খানকি মাগি। সাঁচা কথা কই কাকা, মায়াও চাইতা গিয়া হ্যারেও খানকি কইছে। কতক্ষণ না মুখ বুঝে সহন করা যায়। তাকে থামিয়ে দিয়ে শেখরনাথ এবার মাখনের দিকে তাকালেন। তোমার কি বলার আছে এবার বলো। বৃন্দাবন মিশে কথা কইছে বড় কর্তা। ও ইচ্ছা কইরে আমার জমিনে শিকার বাকর ফেলাইছে। লোকটার চোখ মুখ এবং বলার ভঙ্গি লক্ষ্য করলে বোঝা যায় যে সে সত্যি বলছে না। শেখরনাথ জিজ্ঞেস করলেন, বৃন্দাবন তো আজই তার জমির শিকড় আর বনতুলসী কেটে তোমার জমির ওপর দিয়ে পূব দিকের পাহাড়ে ফেলতে যায়নি? তাকে তো বেশ কয়েকদিন ধরেই দেখছি যেতে। কই, আগে তো কখনো এখানে ফেলেনি। আজ তার এমন দুর্মতি হবে কেন? আর তাছাড়া ইচ্ছে করে কি নিজের পায়ে রক্তারক্তি কাণ্ড কেউ বাঁধায়? মাখন এবার বার কয়েক ঢোক গিলল, জবাব দিল না। শেখরনাথ এবার জনতাকে লক্ষ্য করে বললেন, তা তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে? কে ঠিক বলছে আর কে বেঠিক বলছে তোমরাই বলো দেখি। একজন আধবুড়ো উদ্বাস্তু, নাম অধর ঢালি, বলল, বড় কর্তা, আমরা তো নিজের চোখে দেখি নাই, তাই বৃন্দাবনগো লগে মাখনগো কাইসে বাধার পরই দৌড়াইয়া আইসি। ভিড়ের অন্য সবাই তার কথাতেই সায় দিল। শেখরনাথ তাদের বললেন, তা তোমাদের কি মনে হয় বৃন্দাবনের পায়ের বুড়ো আঙুল যে এরম কেটে গেল সেটা কি সে নিজে ইচ্ছা করে করেছে? সবাই এবার চুপ। বৃন্দাবন ভয় ভয় বলল, কাকা, আমার আমার একখান কথা আছে। কি কথা তোমার? আপনি সনাতনরে এই কুলনি থেকে মধ্য আন্দারমানে পাঠাইয়া দেওয়ানের পর এই হানহার অন্য রিফিউজিরা আমার আর মায়ার লাগে কথা কয় না। দূর থেকে আমাগো হুনাইয়া হুনাইয়া কত যে কু কথা কয়। আপনার একদিন কই নাই, আমারে কয় কুচরিত্তির ঢ্যামনা, পরের বউ ভাগাইয়া আনছি, আর মায়ারে কয় বেবুসা। একটু সুতনাতা পাইলে আমাগো সিরা খাইব। হে লইগাই চুপ কইরা আসি। আইজ মাথা থেকে আগাছার বুঝা খান পইরা যাইতে এই সুতা খান পাইয়া মাখন পালের গোষ্ঠী শুদ্ধা আমাগো দুইজনের গায়েল তো দিছেই। আপনারা না ইয়া পড়লে আমাগো শেষ কইরা ফেলাইতো। এই হগল কথা একদিন আপনারে কই নাই, আইজ না কইয়া পারলাম না। এই রাতটা বিহিত করেন কাকা। সে হাত জোর করে কাকুতে মিনতি করতে লাগল। সমস্ত ব্যাপারটা এখন শেখরনাথের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি মাখন এবং অন্যান্য উদ্বাস্তুদের উদ্দেশ্যে বললেন, আমি এখানে বৃন্দাবনদের থাকতে দিয়েছি। তোমরা ওর পেছনে যদি লাগো তার কিন্তু ফল খুব খারাপ হবে। মাখন, তোমার এত সাহস হয় কি করে? আর একবার যদি শুনি যে বৃন্দাবনদের সঙ্গে তোমরা ঝগড়া বাঁধিয়েছ, এখানে কিন্তু থাকতে পারবে না। জমি জমা কেড়ে নিয়ে লরিতে তুলে তোমাদের ওই পোর্ট ব্লেয়ারে নিয়ে গিয়ে ছেড়ে দেব। তারপর তোমরা কিভাবে কলকাতায় ফিরবে, কি করবে আমি জানি না। জাহাজের টিকিটও দেওয়া হবে না। নিজেদের পেটের ভাত তোমাদেরই জোগাড় করে নিতে হবে। সরকারি কোনো রকম সাহায্য তোমরা পাবে না, আর সেটা কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে না। ভেবে দেখো।
ভয়ে মাখনের মুখ সাদা হয়ে গেল। ত্রস্ত ভঙ্গিতে সে বলল, না বড় কর্তা, আমাকে দুষ হইয়া গেছে, কামটা ভালো করি নাই। এমনটা আর কোনোদিন হইব না, মাফ কইরা দেন। স্থির কঠিন দৃষ্টিতে কিছুক্ষণ মাখনের দিকে চেয়ে রইলেন শেখরনাথ। তারপর বললেন, আমার কথাগুলো যেন মনে থাকে। চারপাশের ভিড়টাকে লক্ষ্য করে তিনি আবার বললেন, বৃন্দাবন আর মায়ার সঙ্গে অসভ্যতার ইতরামি করলে তোমরা কিন্তু কেউ পার পাবে না। এরপর পরিতোষ বণিকের দিকে তাকালেন শেখরনাথ। পরিতোষ, এই দেখো বৃন্দাবনের পাটা জখম হয়েছে, এখনো রক্ত পড়ছে। এখানে ফার্স্ট এডের জিনিসপত্র আছে না? হ কাকা, আছে। এক্ষুনি কাউকে দিয়ে ফার্স্ট এড বক্সটা এনে ওষুধপত্র লাগিয়ে বৃন্দাবনের পায়ে ব্যান্ডেজ বেঁধে দেবার ব্যবস্থা করো। পরিতোষ চোখের ইশারায় পুনর্বাসনের একজন কর্মীকে ওষুধপত্র আনতে পাঠিয়ে দিল। শেখরনাথের সব দিকেই নজর। তিনি বৃন্দাবনকে বললেন, তোমার মাথা থেকে মাখনের জমিতে যে জঞ্জাল পড়ে গেছে সেগুলো আগে সাফ করে পূব দিকের পাহাড়ে ফেলে আসবে, তারপর নিজেদের জমিতে ফের কাজ শুরু করবে। কাকা, এইটা তো ভাই ভাই রাখছিলাম, পালমাশাই হের আগেই আমাকে সৈদ্য গোষ্ঠীর। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এবার ভুলে যাও সব কথা। তোমাকে আর জেফ্রি পয়েন্টে সব উদ্বাস্তুকেই বলছি, ফের যেন কোনো রকম অশান্তি না হয়। দেশভাগের পর সব হারিয়ে তোমরা এই দেশে এসেছো, আন্দামান দ্বীপে পা রাখার জায়গা পেয়েছো, সবাই একসঙ্গে মিলে মিশে থাকবে। ঘরবাড়ি তোলো, জমি চৌরস করে চাষবাস করো, তা নয় সামান্য কারণে ঝগড়া করছো, কুটকচালি করছো। আমার কথাগুলো যেন তোমাদের মনে থাকে। শেখরনাথ আর বসলেন না। শরীরটা ভালো নেই এমনিতেই, তার উপর হঠাৎ উত্তেজিত হয়ে পড়ায় বেশ অসুস্থই লাগছে তার। বিনয়কে সঙ্গে নিয়ে তিনি নিজেদের ঘরের দিকে এবার পা বাড়ালেন। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।